নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু। আজকের অনুষ্ঠান সন্দীপ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কাছ থেকে জ্যোতিষশাস্ত্রের আমরা অনেক কিছু জানতে পারি এবং সবথেকে বড় কথা জ্যোতিষশাস্ত্রের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে তার সঠিক প্রয়োগে আপনার জীবনটা সঠিকভাবে গড়ে উঠতে পারে। অহেতুক ভয় দেখানো নয়, আপনাকে পিছিয়ে দেওয়া নয়, আপনার মনের জোর ভেঙে দেওয়া নয়। সন্দীপ যেটা করে থাকেন বরাবরই আপনার ছকের বিশ্লেষণে আপনার ছকের পজিটিভ সাইডটাকে ধরে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। অনেক অনেক স্বাগত তোমাকে সন্দীপ। অনেক ধন্যবাদ। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধিদাতা শ্রী গণেশকে প্রণাম। তো শুরু করি একদম নবরাত্রির দোরগোড়ায়। আমরা আগামী 19 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে নবরাত্রি এবং আমরা সবাই জানি যে এই নবরাত্রি কিন্তু এতৎ নবরাত্রি। তার কারণ আমি যতটুকু আমার যেটুকু জ্ঞান আছে শাস্ত্রে, সেটা হচ্ছে এখন উত্তরায়ণ চলছে, এখন স্বর্গের দরজা খোলা, এখন দেবতারা জেগে রয়েছেন। সুতরাং আমরা যে নবরাত্রিটা দুর্গাপুজোর সময় করি সেটা অকাল বোধন, তখন দক্ষিণায়ন চলে এবং তখন দেবতারা ঘুমিয়ে থাকেন। তাই এই নবরাত্রির একটা ভীষণ ইম্প্যাক্ট রয়েছে। এবং সবথেকে বড় ব্যাপার দিদি আরেকটা দেখবে, ওই যে আমরা নবরাত্রি করি সেই সময় আমরা বলি যে আমরা প্রকৃতির পুজো করছি, আর এই সময় কিন্তু আমরা দেবীর পুজো করছি, চণ্ডীর পুজো করছি একদম। এবং 9টা দেবী আমরা তো প্রত্যেকেই জানি যে নবরাত্রিতে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা প্রত্যেকটা দেবী, কিন্তু এদের এক একটা না রূপ রয়েছে, এদের এক একটা ধাপ রয়েছে, এগুলো অনেকে জানেন না। প্রথমত তো ধাপটা আমি একটু ক্লিয়ার করি। যেমন যখন আমরা শৈলপুত্রীর প্রথম দিন যে পুজোটা করছি সেই পুজোটার কারণ হচ্ছে ভক্তি। সেকেন্ডে যে পুজোটা করছি সেটার কারণটা হচ্ছে নিয়মানুবর্তিতা, ঠিক আছে, মানে আমার জীবনের প্রিন্সিপাল ডিসিপ্লিন একদম। 3 নম্বর যে পুজোটা 3 দিনের যে পুজোটা করছি সেটা হচ্ছে সাহস, চন্দ্রঘণ্টা। পরের দিনের যে পুজোটা করছি কুসুমান্ডা, কুষ্মান্ডার পুজোটা হচ্ছে সৃজনশীলতা। আবার মাতৃত্বের পুজো হচ্ছে স্কন্দমাতা, এটা প্রত্যেকটা রূপ কিন্তু। আর যোদ্ধা বা চেতনা, এটার পুজো হচ্ছে কাত্যায়নী। তারপরের যে পুজোটা রয়েছে কালরাত্রি, এটা হচ্ছে ধ্বংস, সপ্তম একদম। আর মহাগৌরী মানে হচ্ছে পবিত্রতা। আর সব শেষে যেটা রয়েছে সিদ্ধিদাত্রী, সেটা হচ্ছে শক্তি, শক্তির প্রতি আত্ম উপলব্ধি। তো প্রত্যেকটা এখানে আপনারা দেখতে পারবেন আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস কিন্তু এই 9টা দিন আমরা পালন করছি, এবং এই 9টা দিনে আমাদের চক্রগুলোকেও আমরা চক্রগুলোকে জাগাতে পারছি। যেটা আমি বারবার বলি যে এই একটা নবরাত্রি করা মানে আমাদের 365 দিনের চার্জ আপ করা নিজেকে। আমরা কিভাবে চলবো আগামী দিনে সেটাকে আমরা বুঝতে পারবো। এবং সব থেকে প্যাথেটিক সময় হচ্ছে এখন অর্থের জায়গা। এই অর্থের আগমন কি করে ঘটবে নবরাত্রিতে? কারণ এই নবরাত্রি এমন একটা জিনিস, খুব জাগ্রত নবরাত্রি, এবং সবসময় আমরা বলে থাকি যে এই নবরাত্রির একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। অনেকে মানে এটা নবরাত্রি আমরা নন বেঙ্গলিদের শুনতাম যে তারা নবরাত্রি করছে, বাঙালিরা সবসময় শারদটাকে মানতেন। কিন্তু এখন বর্তমান সময় যেমন আমরা সেলিব্রেট করি ধনতেরাস, আমরা সেলিব্রেট করি কিন্তু 25 ডিসেম্বরের ক্রিসমাস। তো প্রত্যেকটা পর্ব যেমন আমরা সেলিব্রেট করছি সেরকম এই নবরাত্রির গুরুত্বটাও আমরা বুঝতে পেরেছি এবং আমরা করে থাকি। তো এই নবরাত্রিতে যেটা বিশেষ করে করবেন, কিছু টোটকা আমি বলছি, এই টোটকাগুলো মেনটেন করবার চেষ্টা করবেন। সেটা হচ্ছে এই নবরাত্রিতে যদি করি স্থাপন করি, মানে যেহেতু আমরা মা দুর্গার পুজো করছি এবং সিদ্ধিদাত্রী লাস্ট দিন, সিদ্ধিদাত্রী মানে হচ্ছে যেদিনকে তুমি যা চাইবে তোমার সেই আকাঙ্ক্ষা পূরণ হবে মায়ের কাছে, মা কিন্তু বরদান করছেন, সেখানে মা লক্ষ্মী কিন্তু পাশেই রয়েছেন। এবং এখানে হলুদ কড়ি যদি আপনি স্থাপন করতে পারেন বাড়িতে যে কোনো একটা দিন, বিশেষ করে যদি অষ্টমীর দিন করা যায় তাহলে খুব ভালো ফল দেয়। এবং সেই কড়িটিকে নিজের মতন করে পুজো করবেন, করে আপনি বাড়িতে যেখানে ক্যাশ লকার রয়েছে, যেখানে আপনি টাকা পয়সা রাখেন, সোনা গয়না রাখেন, সেখানে রেখে দেবেন। এবং কড়ি কিনলে কিন্তু অবশ্যই বিজোড় সংখ্যার কিনবেন, যদি একটি কিনতে পারেন ভালো, না হলে 3টি বা 5টি বা 7টি হলুদ রঙের হতে হবে। এটা করতে পারলে খুব ভালো হয়। ময়ূরের পালক কিন্তু ভীষণভাবে জরুরি, মানে ময়ূরের পালক সবাই রাখে টিকটিকি তাড়াবার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি ময়ূরের পালক কিন্তু মা দুর্গা, মা লক্ষ্মী এবং বিষ্ণুর বাহক। এবং এখানে বাড়িতে সুখ সমৃদ্ধি, বাড়িতে শান্তি বজায় রাখার জন্য, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ভীষণ স্মুথ থাকার জন্য ময়ূরের পালক স্থাপন করা যেতে পারে নবরাত্রিতে। এবং এই ময়ূরের পালক কিন্তু আপনার জীবনের দুঃখ দারিদ্রতা ভীষণভাবে দূর করে, ঋণগ্রস্ত যারা হয়ে গেছেন তাদেরকে অনেকটা মুক্তি দেয়। শঙ্খ প্রতিষ্ঠা করবেন, দেখবেন আমরা অনেকেই বলে থাকি বাঙালি বাড়িতে বা হিন্দু বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ। এই দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু সারা রাত আমরা বলি যে সারাক্ষণ জল দিয়ে রাখতে হয় দেবতাদের জল খাবার জন্য। এই দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু আপনার পরিবারের মধ্যে বিশেষ করে যেটা
বাইরে থেকে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে, অথবা বাড়িতে স্ত্রী বৃদ্ধি করার জন্য, স্ত্রীদের সাথে মানে বাড়ির মহিলাদের সাথে আপনাদের খুব ভালো ব্যালেন্স করার জন্য, সম্পর্ক বজায় রাখার জন্য, অর্থনৈতিক উন্নতি পাওয়ার জন্য দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করা যেতে পারে ষষ্ঠীর দিন অথবা নবমীর দিন। কেউ আছে টেলিফোন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি। নামটা বলবেন? হ্যাঁ, আমার মেয়ের ব্যাপারে জানবো। মেয়ের নাম অহনা মণ্ডল। শুনতে পেলাম না। অহনা মণ্ডল। অহনা। অহনা, আচ্ছা। মেয়ের সম্পর্কে আপনি জানবেন? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 16/12/2004। সময়টা? সন্ধ্যা 6টা 15। কোথায় জন্ম? শিলিগুড়ি। দেখেন অনুষ্ঠান নিয়মিত? আমি নিয়মিত সন্দীপ স্যারের অনুষ্ঠান দেখি। এই যে এখন 12টা বাজার আগেই বসে আছি। আচ্ছা, বেশ। আবার বৃহস্পতিবার দেখি। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার ছিল বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, মিথুন লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ আপনার মেয়ে, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, জানা। আচ্ছা, আপনার মেয়ের নাম অহনা বললেন, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমরা দুর্গা মানে মা নবরাত্রি মা দুর্গা নিয়ে আলোচনা করছি। অহনা কিন্তু মা দুর্গারই একটা নাম, এটা জানতে হবে। এবং এটি আমার খুব প্রিয় নাম, কারণ আমার স্ত্রীর নামও অহনা। বুধ এবং শনি দুটি গ্রহ বক্রী অবস্থায় রয়েছে। 7.5 একদম লাস্ট ফেজ চলছে আপনার মেয়ের। মঙ্গল কেতু এক জায়গায় রয়েছে। এই মঙ্গল কেতুটা যে জায়গায় বসে রয়েছে, এটা দুটো জায়গায় ওর ডিস্টার্ব ক্রিয়েট করবে, 3টে জায়গায়। একটা হচ্ছে ওর বিবাহিত জীবন, 2 নম্বর হচ্ছে ওর সন্তানাদির জায়গা, মানে বিয়ের পর সন্তানাদির জায়গা, আর 3 নম্বর হচ্ছে ওর সাকসেস বা প্রাপ্তির জায়গা। আপনার মেয়ের 4র্থ স্থানে বৃহস্পতি বসে রয়েছে, যেটা আর্টস বা লিটারেচার রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনার একটা জায়গা দেয়। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আমি যেহেতু বললাম যে প্রাপ্তির জায়গায় বাধা, তাই ক্যারিয়ারের ক্ষেত্রেও বাধা সৃষ্টি হবে, বিয়ের ক্ষেত্রে বাধা আসবে, পরবর্তীকালে সন্তানাদিতে বাধা আসবে। শুনবো একটু, পড়াশোনাটা শুনবো আগে। হ্যাঁ স্যার, আপনি যেটা বললেন ও আর্টস নিয়েই পড়াশোনা করেছে। আর্টস নিয়ে কি পড়েছে? ওর ওই ধরুন আর্টস নিয়ে ওই যে বাংলা ইংলিশ যেরকম থাকে ওই দিয়ে। ও মানে না না না, পাস আর্টস নিয়ে কোর্স কি ছিল? পড়েছে? মানে নরমাল গ্র্যাজুয়েশন করেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, নরমাল গ্র্যাজুয়েশন। মানে অনার্স কমপ্লিট করেনি? না না। আচ্ছা, তার মধ্যে বাংলা ইংরেজি মানে লিটারেচারটা ওর ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। এবারে আপনি আমাকে বলুন, আপনি আমাকে কেন ফোন করেছেন, কি জানতে চাইছেন? আমি স্যার ওর একটু বিয়ের ব্যাপারে জানতে চাইছিলাম যে বিবাহিত জীবনটা কেমন। না, আমি তো বলে দিলাম, আপনার প্রশ্নের আগে আমার উত্তর চলে গেছে, বলেছেন। হ্যাঁ হ্যাঁ। তাই না? হ্যাঁ, দেখুন, স্যার, মেয়ের বয়স কিন্তু বেশি নয়, মেয়ের বয়স 22 বছর। এবারে আপনাকে যেটা জায়গাটা সতর্ক হতে হবে সেটা হচ্ছে যে ও কি করলো, ও একদম নর্মাল এডুকেশনে গেল। এখানে না আমি একটা প্রশ্ন আমি ওনাকে করি, তাই তো? একটা করে নিই, তারপরে আমি আসছি, একটু তোমার কাছে আসবো। একদম। আপনার মেয়ে মনে হয় পড়াশোনা একটা মিডিওকার স্টুডেন্ট, তাই তো? আহামরি কিছু রেজাল্ট কোনোদিন করেনি? হ্যাঁ 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 হ্যাঁ। একদম মিডিওকার। আমার একটা প্রশ্ন, এই যে সবাই যে খুব মানে মেধাবী হবে, নট দ্যাট ব্রিলিয়েন্ট হবে পড়াশোনা, এমন নয়, কিন্তু এই মেয়েটার নিশ্চয়ই অন্য কোথাও স্কিল ছিল। সেই জায়গাটা যদি বাবা মা মাধ্যমিকের পরে একটা অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করতেন, তাহলে এই নর্মাল কোর্সে গ্র্যাজুয়েশন না করিয়ে মেবি হয়তো তুমি তাকে অন্য একটা কোনো লাইন বলতে, যেটাতে ও ক্যারিয়ার তৈরি করতে পারতো। একদমই তাই, একদমই তাই। এই স্কিলটাকে আমাদের আবিষ্কার করতে হবে। ছাত্রছাত্রীদের জীবনে কোথায় কার স্কিল রয়েছে, স্কিল এডুকেশনটা ভীষণ দরকার। আমি একটা জিনিস বলছি, ধরো আপনার মেয়ে কি কোনোদিন গান বাজনা নাচ এগুলো কিছু শিখিয়েছিলেন? না স্যার, না। দেখো, কিছুই করায়নি কিন্তু। মানে মেয়ের তো নিশ্চয় একটা ন্যাক রয়েছে কোনো না কোনো দিকে। আছে, কিন্তু সেইভাবে আর কি। কিসে রয়েছে? জানেন, মেয়ে কি করতে ভালোবাসে? আঁকতে ভালোবাসে, গান গাইতে ভালোবাসে, কিছু তো একটা ভালোবাসে। ও আঁকা করে, গান নাচ এগুলো কিছু শেখায়নি। আঁকে এমনি নর্মাল যেরকম আমরা আঁকা শেখাই ছোটবেলা থেকে, ওই হিসাবে আঁকাটা শেখে। এই জায়গাটা হচ্ছে শুধুমাত্র বাচ্চাকে এঙ্গেজ করার জন্য নয়, কারণ একজন খুব বড় নামি দামি শিল্পী কিন্তু থাকে একটা ছোট্ট সত্তার মধ্যে। তো সেই শিল্পীর ব্যাপারটা কিন্তু জানতে হবে, কারণ হচ্ছে যে সব থেকে বড় ব্যাপার যে যখন আমরা এই জায়গাটা বলি, জানো তো, একটা বাবা মা যদি নিজের শিল্পী মানসিকতা থাকে তাহলে কিন্তু সন্তানও শিল্পী হয়। যে কেউ, মানে একজন ভালো ডাক্তার সেও কিন্তু শিল্পী। আমরা যে কাজ করছি যে প্রফেশনে, আমরাও এক ধরনের শিল্পী, এবং শিল্পীর মন বোঝা কিন্তু খুব মুশকিল। মানে খুব একটা ছোট্ট উদাহরণ আমি আপনাকে দিচ্ছি, একটু শুনবেন, লাইনে থাকবেন। দেখবেন একটা সিনেমা ছিল,
সিনেমাটার নাম আমার এখন মনে পড়ছে না। যাই হোক, এখন সিনেমাটা ছিল একদম সুচিত্রা সেনের শেষের দিকের সিনেমা, এবং সিনেমাটা তুমি গানটা বললে বুঝতে পারবো যে সিনেমাটাতে একটা গান ছিল আশা ভোসলেজির, ঠিক আছে? এবার গানটার মধ্যে নাচ আছে, গান আছে, এটা হচ্ছে গানটার শুরুটা। এবং ওখানে দুটো জায়গায় ছিল হাসির একটা জায়গা, এবং সুচিত্রা সেন নিজে বলেছিলেন যে যিনি মিউজিক ডিরেক্টর ছিলেন তাকে বলেছিলেন যে ওই হাসিটা কিন্তু আমি দেবো, ওটা যেন আশাজি না করেন। মিউজিক ডিরেক্টর যখন আশাজির কাছে গেলেন, আশাজি বললো ওই হাসিটা আমি না দিলে আমি গাইতে পারবো না। মানে হাসিটা এমনই একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশনের মধ্যে ছিল। এবং আশাজি তখন উনি বললেন তাহলে আশাজির মতন গেয়ে চলে যাক, আমরা ম্যাডামকে পরে শুনিয়ে ওই জায়গাটা এডিট করে দেবো। আশাজি গেয়ে চলে গেছেন। ম্যাডাম গানটা শ্যুট করবার আগে উনি শুনতেন, ভালো করে শোনার পর ওটাকে মুখস্থ করতেন, তারপরে এই জন্য কিন্তু উত্তম সুচিত্রা তুমি দেখবে লিপস কোনো রকম একদম মনে হবে যেন উনিই গাইছেন। তো সেখানে দাঁড়িয়ে উনি যখন গানটা শুনলেন, শোনার পর হেডফোনটা রাখলেন, রেখে বললেন আশাজি যেরকম হেসেছেন আমি ওরকম পারতাম না, এটাই থাকবে। তার মানে একজন শিল্পী শিল্পীকে বোঝে এবং সম্মান দেয়। আমি কথাটা উদাহরণটা এই কারণেই দিলাম যে আপনার মতন অনেক বাবা মা রয়েছেন যারা বাচ্চাকে অনেক কিছু শেখায়, কিন্তু তার মধ্যে যে শিল্পীর ব্যাপারটা রয়েছে, তার মধ্যে সে একজন ভালো গায়িকা হতে পারে, সে একজন ভালো প্রপার জায়গাটা ডান্সার হতে পারে, একজন ভালো ক্রিকেটার হতে পারে। একটা বাচ্চাদের মধ্যে প্রচণ্ড ক্রিকেটের ঝোঁক রয়েছে, ফুটবলের ঝোঁক রয়েছে, বাবা মারা ঠিক 7-8 পর স্টপ করে দিচ্ছে। এটা করবেন না। আপনারা প্রথম থেকে প্রেডিকশন করান, আপনারা জানুন আপনার সন্তানের কি রয়েছে চার্টের মধ্যে, এবং সেটা জানার পর সেদিকে এগুন। কারণ এই যে নর্মাল এডুকেশনে কিন্তু বর্তমান সময় স্কিল ছাড়া কোনো চাকরি নেই, কোনো চাকরি নেই। একটা রেলওয়েতেও যদি এখন নন টেকনিক্যাল ফর্ম বেরোচ্ছে উইথ স্কিল। এটা অনেক বাবা মায়ের মনে হয় যে মেয়েটা ঠিক আছে একটা মানে গ্র্যাজুয়েশন হলো বিয়ে দিয়ে দিলাম, আমি তো গ্র্যাজুয়েট করে দিলাম, লোককে তো বলতে পারবো যে আমার মেয়ে গ্র্যাজুয়েট, এবার একটা বিয়ে দিয়ে দাও, মানে ঘাট থেকে নামিয়ে দাও। ব্যাপারটা তো তা নয়, একদমই না। এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনি যে বলছেন না, প্রথমেই বললে যে বিবাহিত জীবনেও সমস্যা, সন্তানের জায়গাতেও সমস্যা, শুরুতেই বললে, তখন তাহলে কি হবে? তখন আপনি কোন জায়গাটায় যাবেন? তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি ফরিয়াদ সিনেমাটার নাম আমি ভুলে যাচ্ছিলাম, ফরিয়াদ 1978-এর জন্ম সিনেমা, 72 বা 78। যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাবা মার ক্ষেত্রে আপনার মেয়ের এখন 22 বছর বয়স, তো কম বয়স, আপনি এখনই বিয়ে নিয়ে চিন্তা করবেন না। কারণ এই ধরনের চার্টগুলোতে আমরা লেট ম্যারেজ করতে বলি। আপনি কি আছেন লাইনে? না, উনি আর নেই না? আচ্ছা, আমি বললাম খুব ভালো মা, এতক্ষণ কোনো উত্তর নেই। যাই হোক, এবার আপনি আপনার মেয়ের প্রথমত হচ্ছে এই জায়গাগুলোর প্রতিকার করাবেন। যেটা আমি বললাম সন্তানাদির জায়গার সমস্যা, মঙ্গল কেতু এক জায়গায় থাকলে বিবাহিত জীবনে এবং মেয়েদের লোয়ার পোর্শন বা গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম আসে। যদি কোনো রকম সমস্যা দেখতে পাচ্ছেন, তার সঠিক প্রতিকার করান, ট্রিটমেন্ট করান, ডাক্তার দেখান, এবং যা গ্রহগত সমস্যা সেটার প্রতিকার করানোর পর সঠিক সময়টা জেনে তারপরে আপনি বিয়ের জন্য এগোন। আর মেয়েকে এখনো পর্যন্ত যদি চান কোনো স্কিল এডুকেশনে আপনি ভর্তি করিয়ে দিন, কোনো স্কিল কোর্স করানোকে, যেগুলো এখন 6 মাস বা 3 মাসের রয়েছে, তাতে কিন্তু ও নিজে কিছু একটা করবার জায়গা পাবে। ধন্যবাদ। আমরা যে সমাজে এখন বাস করছি, যে যুগে এখন দাঁড়িয়ে আছি, সেখানে ছেলে মেয়ে বলে আলাদা করার কিছু নেই। প্রত্যেকটা মানুষের একটা স্বনির্ভরতার জায়গা থাকতে হবে। আমি একটু জানিয়ে রাখি, এই নবরাত্রিকে আপনারা কাজে লাগান আপনাদের জীবনের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে এবং সামাজিক উন্নতির ক্ষেত্রে, সম্পর্কের উন্নতির ক্ষেত্রে আপনারা কিন্তু কাজে লাগাতে পারবেন। কবে কোথায় পাচ্ছেন? আগামী কাল আপনারা পাবেন বর্ধমান, 15 তারিখ বর্ধমান, 15ই মার্চ, 16ই মার্চ বোলপুর, 17ই মার্চ অন্ডাল, 18ই মার্চ হাওড়া, 19শে মার্চ পাবেন হচ্ছে ব্যারাকপুর, 23শে মার্চ পাবেন আলিপুরদুয়ার, 24শে মার্চ কোচবিহার, 25শে মার্চ শিলিগুড়ি। আপনার বাড়ি শিলিগুড়ি, আপনি 25 তারিখে কিন্তু শিলিগুড়িতে যোগাযোগ করতে পারছেন। এবং 25 তারিখ পর্যন্তই লাস্ট আমি নবরাত্রির কাজ করছি, কারণ আমরা টোটাল 27 তারিখ পর্যন্ত কাজ করব। 25 তারিখ পর্যন্ত নবরাত্রির কাজ নেব, তারপরে আমি আর নিতে পারবো না। ফলে আপনারা যারা নর্থ বেঙ্গল পর্যন্ত যারা রয়েছেন, তারা প্রত্যেকটা চেম্বার কিন্তু একবার করেই পাচ্ছেন, রিপিট হচ্ছে না। যেমন আজকে হাজরাটা আজকেই লাস্ট, আজকে একদম ফুল হয়ে গেছে, তাই আমি আজকে আর ডেটটা অ্যানাউন্সই করিনি। তো নেক্সট মান্থে আবার হাজরা রয়েছে, তারা আবার অন্য কাজ করতে পারবেন, কারণ এরপরেই তো আসছে আমাদের অক্ষয় তৃতীয়া। আমি সেটা নিয়ে পরে আলোচনা করব। আপনারা যোগাযোগ করুন। আর তারপরে আপনারা 1 এপ্রিল পাবেন হচ্ছে বাঁকুড়াতে, 5ই এপ্রিল রামপুরহাট, 6ই এপ্রিল বালুরঘাট, 8ই এপ্রিল হচ্ছে দুর্গাপুর, তার পরবর্তী 10ই এপ্রিল আসানসোল, 11ই এপ্রিল হাজরা এবং 12ই এপ্রিল আগরতলা। তো আমি একটু দেখে নিই, আরেকজন বন্ধু আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি হুগলি থেকে বলছি। আমি একটু ছেলের ব্যাপারে জানবো। ছেলের নাম? দাদাকেও নমস্কার। হ্যাঁ, আপনাকেও নমস্কার। হ্যাঁ, ম্যাডামকেও নমস্কার। হ্যাঁ, নমস্কার। ছেলের নাম?
ছেলের নাম সৌভিক বন্দ্যোপাধ্যায়। সৌভিক? সৌমিক। হ্যাঁ হ্যাঁ, সৌভিক বন্দ্যোপাধ্যায়। সৌভিক। সৌভিক, আচ্ছা। হ্যাঁ। আর ডেট অফ বার্থ 16/11/2000। সময়? জন্ম সময় রাত্রি 9:20। জন্মস্থান বর্ধমান। বর্ধমান। বর্ধমানের অম্বিকা কালনা আর কি। আপনি কি বর্ধমান থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি বর্ধমানের অম্বিকা কালনা থেকে বলছি। আচ্ছা 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 আচ্ছা। বর্ধমানে কবে চেম্বার আমার বলুন তো? বর্ধমানে বুকিং নাম্বারটা তো আমি তো টিভিটা বন্ধ করে দিলাম। কালকেই চেম্বার কালকে আছে চেম্বার। বর্ধমান। এই জন্যই প্রশ্ন। বর্ধমানের অম্বিকা কালনায় থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 16ই নভেম্বর 2000, বৃহস্পতিবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতি। কর্কট লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দেবগণ, জানা ছিল? হ্যাঁ, এটা জানা ছিল, রাশিটা জানা ছিল। বৃহস্পতি এবং শনি দুটি গ্রহ বক্রী অবস্থায় রয়েছে। গুরু শৈরী যোগ রয়েছে, আংশিক কালসর্প দোষ রয়েছে। শুক্র এবং কেতু ষষ্ঠ স্থানে বীজ যোগ সৃষ্টি করেছে। এই যে দোষগুলোর কথা আমি বললাম, এই দোষগুলো ওর জীবনে কোন কোন জায়গায় প্রভাব ফেলবে আমি আপনাকে বলছি। যেমন হচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ওর জীবনে না বন্ধু থাকবে না, মানে বন্ধু মানেই সে কিন্তু পরবর্তীকালে শত্রুতায় পরিণত হবে। আপনার ছেলেকে প্রচণ্ড পরিমাণে জল খেতে বলবেন, কারণ ওর কিডনি বা ইউরিন সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে। আরেকটা জিনিস, আপনার ছেলের চতুর্থ স্থানে বুধ বসে রয়েছে শুক্রের ঘরে। এটা বিশেষ করে অ্যাকাউন্টস বা কম্পিউটার রিলেটেড কোনো এডুকেশন যদি ওর হয়, তাহলে সেক্ষেত্রে ওর খুব ভালো এডুকেশনের জায়গা রয়েছে। সায়েন্সের চার্ট, উচ্চশিক্ষা করবে, জন্মস্থান থেকে যতটা দূরে থাকবে ততটা ওর জন্য বেটার। শেয়ার করুন আপনি। হ্যাঁ আচ্ছা, আমার ছেলে গ্র্যাজুয়েশন সায়েন্স নিয়ে পড়েছে, কম্পিউটারও করেছে, কিন্তু আমার ছেলে একটা প্রাইভেট এখন জবও করছে। ওই যেমন আছে না কেশরাম রিয়ান কুর্তিঘাটে কেশরাম রিয়ানের চাকরি করছে, সেই জবটা নিয়ে একটু স্যাটিসফাইড। ওটা টেকনিক্যাল জব, মানে না, আপনি আগে এডুকেশনটা ক্লিয়ার করুন। আপনি বললেন সায়েন্স নিয়ে করেছে, কম্পিউটার নিয়ে করেছে, সবই তো করে নিয়েছে, মানে কি নিয়ে পড়েছে? অ্যাকচুয়াল গ্র্যাজুয়েশনটা কি নিয়ে করেছে? গ্র্যাজুয়েশনটা সায়েন্স নিয়ে করেছে। ও আচ্ছা, সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করে কম্পিউটারের কোর্স করেছে। কম্পিউটার কোর্স করেছে? হ্যাঁ, কম্পিউটারে তো কোনো অনার্স ছিল? সায়েন্সে কোনো অনার্স ছিল? না, অনার্সটা পাইনি, জানেন অনার্সটা। মানে নর্মাল পাস কোর্সে বিএসসি কম্পিউটারে কি কোর্স করছে এখনো বা করেছে? কম্পিউটারে ওই যে ও সেটা বলতে পারছি, জানো তো, আমি কম্পিউটার কোর্স আমি এইটুকু জানি। তো চাকরিটা কি কম্পিউটারের কোর্সের এগেনস্টেই পেয়েছে? না, ওটা আলাদা টেকনিক্যাল ইয়েতে পেয়েছি আর কি। আমাদের ইয়েতে বিড়লা গ্রুপের রেওয়ান আছে না, কেশরাম বিড়লা গ্রুপে কোনো একটা কোম্পানিতে চাকরি করে, কিন্তু আলটিমেট কম্পিউটারের কোর্সটার জন্যই পেয়েছে। ক্যারিয়ার ডেভেলপমেন্ট চাইছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যারিয়ার ডেভেলপমেন্টে আমি চাইছি যে কবে কি বেটার কি হবে। হ্যাঁ, এবারে ও কি করতে চাইছে? মানে চাকরি কি চেঞ্জ করতে চাইছে? হ্যাঁ হ্যাঁ, চাকরি চেঞ্জ করতে চাইছে, বা এই চাকরিটা যদি পার্মানেন্ট হয়ে যায় না, ওটা করে, কিন্তু এটা পার্মানেন্ট। পার্মানেন্ট মানে কি গভর্নমেন্টের আন্ডারে আছে না? বিড়লাতে আছে ও প্রফেশনাল। আচ্ছা, একটা কথা বলুন আপনি আমাকে, সেটা হচ্ছে ছেলে পাস আউট কোন ইয়ারে? গ্র্যাজুয়েশন পাস আউট? ও অল্প বয়স থেকে 2-3 বছর ধরে সার্ভিস করতে জানে, অল্প বয়স ঢুকেছি। আপনি যদি পারেন আপনার ছেলেকে বলুন ডিস্টেন্সে এমবিএটা করে রাখতে। আচ্ছা ঠিক আছে, ওর কম্পিউটার রিলেটেড বা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড এডুকেশন রয়েছে। ও যে পড়াশোনাটা করেছে বা কম্পিউটারে যে কোর্সটা করছে, আপনি বললেন সেই কোর্স ভিত্তিক চাকরিও এটা নয়, বললো উনি তো? বলতে পারলেন না। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, আমি তো ঠিক ক্লিয়ার হতে পারলাম না। ছেলেকে নিয়ে এসে চেম্বারে যোগাযোগ করবেন, ছেলের সাথে এটা একদম পুরোপুরি ফেস টু ফেস বসে কিন্তু কাউন্সিলিং করা দরকার, 1 নম্বর। 2 নম্বর, ওকে এমবিএ করতে বলুন, কারণ আপনার ছেলের এই চারটা চাকরির চার্ট। আপনার ছেলে জন্মস্থান থেকে দূরে, এমনকি চাকরির জন্য সুযোগ পেলে জন্মস্থান থেকে দূরে দেশের বাইরে গিয়ে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এতগুলো পজিটিভ সাইন যখন রয়েছে, তাহলে ওর নেগেটিভ দিক কোনটা? ওর এডুকেশন পার্টটা। তো ওর যদি ওই এডুকেশনটাই না থাকে, ওর যদি স্কিল প্রফেশনটা না হয়, স্কিল প্রফেশন কখন হবে? যখন স্কিল এডুকেশনটা থাকবে, সেই জায়গাটা যদি ওর স্পেসিফিক না থাকে, তাহলে প্রবলেম আছে। আপনি এমবিএতে ওকে ঢুকে যেতে বলুন, এবং সব থেকে বড় ব্যাপার আমি একদম স্পেসিফিক বলে দিচ্ছি, এমবিএর ওপরে ফিনান্স নিয়ে আগে পড়বে, ফিনান্স মার্কেটিংটা লাইট থাকবে। তো এটা নিয়ে যদি ও পড়াশোনা করে, পরবর্তীকালে খুব ভালো স্তরেও পৌঁছতে পারবে। এখনও ওর হাতে সুযোগ আছে। ধন্যবাদ। সঙ্গে
একটা প্রপার কেরিয়ার কাউন্সিলিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। Proper সময় কি? হ্যাঁ, সদ্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গেছে এবং আরো সামনে পরীক্ষা আসছে। একদম। কেরিয়ার এবং খুব ওরিয়েন্টেড যে অদ্ভুতভাবে তুমি দেখো দিদি, আমি যে লাস্ট কয়েক সপ্তাহ ধরে তোমার সাথে প্রোগ্রাম করছি বা আমি বৃহস্পতিবার যখন প্রোগ্রাম করি, আমাদের ম্যাক্সিমাম ফোন কিন্তু স্টুডেন্ট। কারণ এখন হচ্ছে একদম অ্যালার্টেড টাইম। তো আমি সবাইকে বলি, বিশেষ করে যদি দেখাতে হয়, বাবা মারা যদি সচেতন হন, ক্লাস 7-8 দেখান, একদম 12-এর পাশ করার পর দেখাবেন না। আমি লাস্ট সেদিনকে আসানসোলে চেম্বার করে দেখুন তো রেজাল্টটা কেমন হবে, আমি বলেছিলাম যে এই ধরনের প্রশ্ন আসে এখনো পর্যন্ত আমাদের কাছে। তা আমার কাছে একটাই তখন উত্তর ছিল, যেমন পরীক্ষা দিয়েছে তেমন রেজাল্ট হবে। কারণ পরীক্ষা দেওয়ার পর ম্যাজিক্যালি আমি কোনো স্টোন ধারণ করিয়ে বলতে পারবো না রেজাল্ট ভালো হবে, এটা হচ্ছে মূর্খামি। কারণ অ্যাস্ট্রোলজিটা হচ্ছে পুরোটা লজিক্যাল, ম্যাজিক্যাল নয়। তাই চিন্তাও করতে হবে লজিক্যালি, এবং সঠিক সময়ে এসে লজিক্যালি আপনার প্রেডিকশন করান, রেজাল্টও পাবেন লজিক্যালি। প্রয়োগটা প্রতিকার, ধরুন আপনি ভাবছেন আমি যাব প্রতিকার নেব সব চেঞ্জ হয়ে যাবে, প্রতিকারটাও কিন্তু অঙ্কভিত্তিক। যে এই যে ছেলেটির ক্ষেত্রে ওর ক্যারিয়ারের গ্রোথের জন্য প্রতিকার প্রয়োজন, সেখানে দাঁড়িয়ে কিন্তু ওর সাথে কথা বলার দরকার যে ও কি ধরনের জব চাইছে, ও স্যাটিসফাইড নয়, কেন স্যাটিসফাইড নয়, বা কি কোর্স করেছে, মা বলতে ভীষণভাবে দরকার। তোমার দেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি আমি, ক্লাস 7-8 বা 9-এর কোনো বাচ্চা, কোনো মেয়ে বিশেষ করে এলো আমার কাছে চেম্বারে, বা আমি দেখলাম চারটা, দেখে বললাম এই এডুকেশনের প্রয়োজন রয়েছে, উচ্চশিক্ষা এটা নিয়ে করবে, এই জায়গায় সমস্যা রয়েছে, সমাধান করান, ওর কিন্তু মাঙ্গলিক ম্যারিড লাইফটা খারাপ। ফট করে বাবা আমার প্রশ্ন প্রত্যেকটা স্কিপ করে গিয়ে বিয়ের জায়গাটার প্রতিকারটা তাহলে করে দিন। এখন ক্লাস 7-8-9-এর বাচ্চার বিয়ের প্রতিকার তখন কেন করবে? মানে তুমি যে প্রশ্নটা করলে না, যে প্রতিকারটাই বড় ব্যাপার না, প্রতিকার করাবার আগেও আপনাদের আছে হয়তো টাকা থাকতে পারে, আপনি এসছেন টাকা দিতে, প্রতিকার নিতে, মানে আপনি একটা জিনিস তো সংশোধন করাতে এসছেন, কিন্তু সঠিক যে টাইমে এসছেন সেই টাইমের প্রতিকারটা করান। আপনার 50 বছর বয়সে গিয়ে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, আপনি 30 বছর বয়সে একজন পুরুষ বা মহিলা, তখন ওই অ্যাক্সিডেন্টের ফাড়ার প্রতিকার করাবেন না। এখন এসে মিথুন রাশির 7.5 রেমেডি চাইছে, মিথুন রাশির 7.5 রেমেডি অনেক দেরি আছে। সুতরাং কি হচ্ছে বলুন তো, সঠিক সময়ে প্রতিকারগুলো করতে হবে। এটা না অনেকের কাছে মনে হয় যে জ্যোতিষশাস্ত্র একটা ম্যাজিক্যাল, তুমি যেটা বলছিলে লজিক্যাল শাস্ত্র, ম্যাজিক্যাল নয়, কিন্তু লোকে ভাবে এটা ম্যাজিক্যাল একটা শাস্ত্র এবং এর প্রয়োগে আমি একদম সব পেয়ে যাব। তাহলে বাবা এখন মানে পেশাগত জীবন থাকতো না, সে নিজেই সব পেয়ে যেতে পারতো। একদম, এটা ঈশ্বরের সৃষ্ট জীবন। হ্যাঁ, কি করতে পারে একজন অ্যাস্ট্রোলজার? আপনাকে প্রপার কাউন্সিলিং করে আপনাকে রাস্তাটা দেখাতে পারে, ডেফিনেটলি রাস্তা দেখাতে পারেন একজন অ্যাস্ট্রোলজার, এবং এটা আমি খুব জোরের সঙ্গে বলতে পারি যে আপনাকে পথটা বাতলে দিতে পারেন একজন অ্যাস্ট্রোলজার। ভবিষ্যৎ প্রবক্তা, তার মানে হচ্ছে ভবিষ্যতের যে জায়গাগুলো আমাদের কাছে রয়েছে, আমাদের প্রত্যেকের জীবনে আপস অ্যান্ড ডাউনস আসে। আমরা যদি ওই জায়গাটা জেনে যাই, যে সময়টা আমাদের খারাপ সময়, ডাউন টাইম, সেই টাইমটা আমরা নিজেদেরকে ব্যালেন্স করি। এবং এই যে আজকে তুমি আমাদেরকে জানালে যে নবরাত্রি আসছে সামনে, এই নবরাত্রির সময় যদি আপনারা প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান নিতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের মোড়টাকে ঘোরাতে পারবেন। এবার আপনি কাজে লাগালে আপনার জীবন ঘুরবে, আপনি না লাগিয়ে শুনে বাদ দিয়ে চলে গেলে আপনার জীবন ঘুরবে না। এবার যার জীবন ঘুরবে না সেটা ওই জ্যোতিষীর এরকম বলে, কিন্তু যিনি কাজে লাগাবেন তিনি কিন্তু বলবেন আমি ভাগ্যিস ওনার কথা শুনেছিলাম, সন্দীপ শাস্ত্রীর কথা শুনেছিলাম, আজকে আমার জীবনটা কিন্তু তৈরি হয়েছে। তো অর্থনৈতিক উন্নতির জন্য তুমি বেশ কিছু উপাচারের কথা বললে। একদম একদম, এর সঙ্গে যেটা দরকার, তুমি দেখবে তুমি নবরাত্রি করো, ধান স্থাপন করেন অনেকে নবরাত্রির প্রথম দিন, ঘট স্থাপনের মধ্যে ধান দিতে হয় এবং জব দিতে হয়, কিন্তু এই সময়টা ধান দিতে নেই, এই সময়টা জবই দিতে হয়। এবং এই জবটা দেওয়ার পর বলে যে 9 দিনের মধ্যে জব থেকে আস্তে আস্তে চারা বেরোয়। এই যে চারাটা বেরোচ্ছে, মানে তার মানে হচ্ছে নতুন একটা প্রাণ বেরোলো, তার মানে আপনি আপনার জীবনের নতুন প্রাণ পাচ্ছেন। সেখান থেকে আপনি কি কি পাবেন? প্রথমত হচ্ছে আপনার জীবনের নেগেটিভিটি কাটবে, দ্বিতীয়ত আপনার জীবনে অর্থ সম্ভার আসবে, তৃতীয়ত আপনার বাড়ির মধ্যে যে ধরনের ক্লেশ রয়েছে, রোগগ্রস্ত কোনো ব্যক্তি রয়েছেন তার রোগ নিরাময় হওয়া, এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনার জীবনের পজিটিভিটি ভীষণ গ্রো করবে, উন্নতিটা গ্রো করবে। সুতরাং সব সময় কিন্তু এটার পেছনে একটা লজিক রয়েছে। আমরা যে কোনো পুজো করি, হিন্দু ধর্মশাস্ত্রের প্রত্যেকটা জিনিসের মধ্যে সায়েন্স রয়েছে, সায়েন্টিফিক রিজন রয়েছে, এবং সেখান থেকে এই পুজো 9 দিনের পুজোটাও কিন্তু আমাদের মধ্যে একটা সায়েন্স, এবং আমরা যদি করতে পারি সঠিকভাবে, নিষ্ঠাভাবে, তাহলে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো। নবরাত্রি আপনার জীবনের সত্যি ভুলবো আর পাল্টে দিতে পারে। কি করতে হবে আপনাকে? তার জন্য অবশ্যই যোগাযোগ করুন। আগামী 15ই মার্চ, মানে আগামীকাল বর্ধমান, 16ই মার্চ বোলপুর, 17ই মার্চ অন্ডাল, এই প্রত্যেকটা চেম্বার কিন্তু নবরাত্রির আগে পেয়ে যাচ্ছেন। এবং পরবর্তী 18ই মার্চ হাওড়া, 19শে মার্চ ব্যারাকপুর,
23শে মার্চ আলিপুরদুয়ার, 24শে মার্চ কোচবিহার এবং 25শে মার্চ শিলিগুড়ি। এই অবধি নবরাত্রির প্রতিকার গ্রহণের জন্য মানে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, যোগাযোগ করে নিতে পারছেন। এবং যোগাযোগ করবেন 9932337820 অথবা 9851815653 এবং তাছাড়াও 8900394349 এবং 8798356920 এই নাম্বারে। প্রত্যেকটা নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। একদম। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। অনেক ধন্যবাদ জানাবো সন্দীপকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার।